আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন যাচ্ছে তোমাদের ফিজিক্স সেকেন্ড পেপারের প্রস্তুতি? তো আমি আশা করতেছি তোমরা তোমাদের প্রিপারেশনটাকে খুব পারফেক্ট ওয়েতে নেওয়ার চেষ্টা করতেছো। তো আমি তাপগতিবিদ্যার এমসিকিউ সলভের আরও একটি পার্ট নিয়ে আসলাম। পার্ট 1 যারা মিস করছো তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন দেওয়া লিঙ্ক থেকে দেখে নিবা। তো কোয়েশ্চেনগুলো খুব মনোযোগ দিয়ে দেখবা, কারণ কোয়েশ্চেনগুলো সলভ করার মাধ্যমে তুমি যে কনসেপ্টগুলো ক্যাচ করতে পারবা, এর মাধ্যমে কিন্তু অনেক কোয়েশ্চেনই খুব সহজেই দেখবা তুমি সলভ করে ফেলতে পারতেছো। ওকে, সো আমরা এখানে পার্ট 2তে সাধারণ তপন স্যারের বইয়ের 21 থেকে 44 নম্বর কোয়েশ্চেন সলভ করব। তো কোয়েশ্চেনগুলোর মধ্যে কিছু বোর্ড কোয়েশ্চেনও পাবা এবং কিছু এক্সট্রা কোয়েশ্চেনও পাবা। তো চলো দেরি না করে লেটস গেট স্টার্টেড। এখানে 21 নম্বর কোয়েশ্চেনটাতে বলা হচ্ছে যে তাপগতিবিদ্যার কোন সূত্রকে ভিত্তি করে থার্মোমিটার তৈরি করা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, তো তাপগতিবিদ্যার যে শূন্যতম সূত্রটা আছে সেটা কি বলা হচ্ছে একটু মনে করো তো। এরকম ছিল যে যদি দুটি বস্তু তাপীয় সাম্যাবস্থায় থাকে, মানে হচ্ছে ধরো 1 নম্বর বস্তু আর 2 নম্বর বস্তু তাপীয় সাম্যাবস্থায় আছে, তার মানে 1 নম্বর বস্তুর যে এখন তাপমাত্রা এবং 2 নম্বর বস্তুর যে তাপমাত্রা সেটা ইকুয়াল, এবং 1 নম্বর বস্তু আরেকটা বস্তু সেটা হচ্ছে 3 নম্বর বস্তুর সাথে তাপীয় সংস্পর্শে আছে মনে করো, তাহলে 1 এবং 3 তাপমাত্রা সমান, তাহলে কিন্তু অটোমেটিক্যালি বলা যায় যে 1 এবং 2 নম্বর বস্তু তাপীয় সাম্যাবস্থায় থাকবে। আই রিপিট, যদি কোনো দুইটা বস্তু, যদি একটা বস্তু দ্বিতীয় এবং তৃতীয় বস্তুর সাথে তাপীয় সংস্পর্শে থাকে, তাহলে অবশ্যই এখানে বলা যায় যে দ্বিতীয় এবং তৃতীয় বস্তু তাপীয় সাম্যাবস্থায় থাকবে। তাহলে এক্ষেত্রে কমন হচ্ছে 1 নম্বর বস্তু, এই 1 নম্বর বস্তুটাই থার্মোমিটার হিসেবে কাজ করে। ওকে, সো তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রকে ভিত্তি করে থার্মোমিটার তৈরি করা হয়েছে। এক্ষেত্রে থার্মোমিটারটা কোনটাকে তৈরি করা হয়, এই যে 1 নম্বর যে বস্তুটা, মানে দুই ক্ষেত্রেই যে কমন। ওকে, সেটা হচ্ছে কি থার্মোমিটার। সো আমরা থার্মোমিটারের সাপেক্ষে কিন্তু বিভিন্ন বস্তুর তাপমাত্রা মেজার মেজার করি আর কি। সো তারপরে দেখো 22 নম্বর কোয়েশ্চেনতে কি বলা হচ্ছে, তিনটি বস্তু তাপীয় সাম্যাবস্থায় থাকলে নিচের কোন রাশিটি একই হবে। আচ্ছা, তাপীয় সাম্যাবস্থায় থাকলে কি একই হয়? তাপমাত্রা সেম হবে। তাহলে 22 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে কি তাপমাত্রা সেম হবে। ওকে, সো 22-এর ঘ হচ্ছে গিয়ে কারেক্ট আনসার, আর 21-এর ক হচ্ছে গিয়ে কারেক্ট আনসার। ওকে, তারপরে দেখো 23 নম্বর কোয়েশ্চেন কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে কার্নোচক্রের প্রথম ধাপের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক। কার্নোচক্রের যে 4টা ধাপ তোমরা অবশ্যই পড়ছো, সেই 4টা ধাপে কোন ধাপে কি ঘটে এটা অবশ্যই অবশ্যই মাথার মধ্যে ভালো করে গেঁথে নিবা। ওকে, সো আমি এখানে দেখো 4টা ধাপ কিন্তু দেখা রাখছি, সেটা হচ্ছে এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে এ। আচ্ছা, এখানে ভলিউম এক্স এক্সিসে এবং ওয়াই এক্সিসে আমি প্রেসার দেখাইছি, সেখানে বুঝতেই পারতেছো যে ভলিউম বাড়তেছে, এবং এই ক্ষেত্রে এ বি প্রসেসে ভলিউম বাড়বে ঠিকই, বাট এই সিস্টেম কিন্তু অভ্যন্তরীণ পরিবেশ থেকে তাপশক্তি অ্যাকসেপ্টও করবে না বা ত্যাগও করবে না, মানে তাপশক্তি গ্রহণও করবে না, বর্জনও করবে না। তাই ডিইউ ইকুয়ালস, সরি আমি ভুল বললাম, তাপশক্তি গ্রহণ করবে ঠিকই, হ্যাঁ ডিকিউ মানে সিস্টেমটা তাপশক্তি গ্রহণ করবে পরিবেশ থেকে, বাট সিস্টেমের অভ্যন্তরীণ কোনো শক্তির পরিবর্তন ঘটবে না। ওকে, সো ডিইউ ইকুয়ালস টু 0 হবে। এই জন্য যেহেতু অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হচ্ছে না, তার মানে মানে ডিটিটাও শূন্য হবে, মানে তাপমাত্রার পরিবর্তন হচ্ছে না সিস্টেমের। এটাকে আমরা বলি সমষ্ণ প্রসারণ, যেহেতু সিস্টেমের তাপমাত্রা আগে যা ছিল তাই থাকতেছে, তা আমরা এটাকে বলতেছি সমষ্ণ প্রসারণ। ওকে, আচ্ছা, এবং বি থেকে সি পথে দেখো, বি থেকে সি পথে হচ্ছে গিয়ে রুদ্ধতাপীয় প্রসারণ, এক্ষেত্রে কিন্তু ভলিউমটা বাড়তেছে, বাট এই ক্ষেত্রে ডি কিউটা 0 হয়, মানে সিস্টেমটা বাইরের পরিবেশ থেকে তাপশক্তি গ্রহণও করবে না, বর্জনও করবে না। ওকে, বাট ভলিউমটা ঠিকই বাড়তেছে। তাহলে ডি কিউ যেহেতু 0, সো এটা এন্ট্রপির যে পরিবর্তন ডিএস এটাও কিন্তু 0 হবে। তারপরে স্টেপ 3 দেখো, স্টেপ 3 হচ্ছে কি স্টেপ 1 এর উল্টা, স্টেপ 3 হচ্ছে কি স্টেপ 1 এর উল্টা। তুমি দেখো এক্ষেত্রে কিন্তু গ্রাফটা ভেতর দিকে যাচ্ছে আস্তে আস্তে ক্রমাগত এবং উপরের দিকে উঠতেছে, তার মানে ভলিউমটা কমে যাচ্ছে, ভলিউমটা কমে যাচ্ছে এবং প্রেসারটা বাড়তেছে। এটা হচ্ছে সমষ্ণ সংকোচন, সমষ্ণ সংকোচন। এটার মধ্যে ছিল সমষ্ণ প্রসারণ স্টেপ 1 এ, সো স্টেপ 3 হচ্ছে সমষ্ণ সংকোচন। সো এই ক্ষেত্রেও ডি ইউ শূন্য, মানে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে না। স্টেপ 4 হচ্ছে গিয়ে স্টেপ 2 এর উল্টা, এটা হবে রুদ্ধতাপীয় সংকোচন। ওকে, সো আমাদের কোশ্চেনে কি চাইছে, কার্ণচক্রের প্রথম ধাপের ক্ষেত্রে নিচের কোনটা সঠিক। তার মানে প্রথম ধাপে কি হয়েছে বলতো, সমষ্ণ প্রসারণ হয়েছে, মানে তাপমাত্রা সিস্টেমের ফিক্সড রেখে এটার ভলিউম বৃদ্ধি পাইছে, সো এটা হবে আয়তন বৃদ্ধি পায়, আয়তন বৃদ্ধি পায়। আচ্ছা, আমি ভুলে 24 নম্বরটা বলতেছি, 23 নম্বর তো হবে তার মানে তাপমাত্রা স্থির থাকে, সিস্টেমের তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না। ওকে, এবং তাপশক্তি হচ্ছে অ্যাকসেপ্ট করে, তো তাপশক্তি গ্রহণ করার ব্যাপারটা বলে নাই, তার মানে তাপমাত্রা হবে স্থির থাকে।
তারপরে 24 নম্বর কোশ্চেন দেখো, বলা হচ্ছে গ্যাস কর্তৃক কৃতকাজ সম্পন্ন হলে নিচের কোনটি প্রযোজ্য। আচ্ছা, আমরা তো কৃতকাজের ফর্মুলা জানি, DW = FDS। আচ্ছা, পরবর্তীতে এখানে F কে লেখা যায় যে P = F/S, ও F এর জায়গায় P এ লেখা যায়। তাহলে ADS মানে কি ভলিউম না, ক্ষেত্রফল ইনটু সরণ করতেছে কতটুকু, সেটা হচ্ছে কি ভলিউম গ্যাসের। হ্যাঁ, সো ভলিউমের পরিবর্তনটা বোঝাচ্ছে। তাহলে যেখানে কৃতকাজ সম্পন্ন হবে সেখানে অবশ্যই ভলিউমটা কিন্তু বৃদ্ধি পাবে, তাই না? সেখানে কি বলা হচ্ছে, গ্যাস কর্তৃক, যেহেতু গ্যাস কাজ করতেছে, গ্যাস যদি পরিবেশের উপর কাজ করে তাহলে ভলিউম বৃদ্ধি পায়। আর পরিবেশ যদি গ্যাসের উপর কাজ করে, মানে এনভায়রনমেন্ট যদি গ্যাসের উপর কাজ করে, সেক্ষেত্রে ভলিউম হ্রাস পায় সিস্টেমের। ওকে, সো গ্যাস যেহেতু কাজ করতেছে, সো ভলিউমটা বৃদ্ধি পাবে, এখানে হবে আয়তন বৃদ্ধি পায়। 24 ক নাম্বারটা হবে কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো 25 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে যে 0.01 কেজি পানিকে 0°C থেকে 10°C উত্তপ্ত করা হলো, সেই ক্ষেত্রে এনট্রপির পরিবর্তনটা কত। আচ্ছা, এক্ষেত্রে তুমি দেখবা যে পানি কি অন্য কোনো অবস্থায় গেছে কিনা, মানে এখানে ভৌত অবস্থা চেঞ্জ হয়েছে কিনা আগে এটা দেখবা। দেখো, পানি যখন 0 থেকে 10°C থাকে তখন কিন্তু এখানে যে পরিবর্তনটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে 0 থেকে 10, তার মানে পানি কিন্তু পানিই আছে এখনো, তাই না? 0 থেকে 10-এ আছে, তার মানে পানি ভৌত অবস্থায় পানি আছে, এখানে বরফও হয় নাই, জলীয় বাষ্প হয় নাই। আচ্ছা, সো এখানে যেহেতু তাপমাত্রা চেঞ্জ ঘটছে, সো এনট্রপি পরিবর্তন বের করার ফর্মুলা তোমরা জানো, যখন তাপমাত্রা চেঞ্জ ঘটে ফর্মুলা হচ্ছে গিয়ে ms ln T2/T1। ওকে, T1 হচ্ছে ইনিশিয়াল তাপমাত্রা যেটা ছিল, T2 হচ্ছে পরবর্তীত তাপমাত্রা। তো পরবর্তীতে 10, তার মানে 10 + 273, আর ইনিশিয়ালি ছিল 0°, মানে 0 + 273 কেলভিনে কনভার্ট করলাম। এম হচ্ছে ভর 0.01, আর এস হচ্ছে এটা কোন অবস্থায় আছে, এখন 0 থেকে 10°C তাপমাত্রায় কোন অবস্থায় আছে, এই রেঞ্জের মধ্যে পানি অবস্থায় আছে। তাহলে পানির জন্য আপনি কি তাপ বসাবা, এস এর মানটা হবে 4200। সো গুণফলটা আমরা চলো একটু বের করি, দেখা যাক কি আসে এখানে। তাহলে আমাদের ফলাফলটা আসতেছে হচ্ছে গিয়ে 1.51 জুল পার কেলভিন, তাই না? সো 25-এর ঘ হচ্ছে কি কারেক্ট অ্যান্সার। তারপর 26 নম্বর দেখো, কোনো গ্যাসের আপেক্ষিক তাপদ্বয়ের অনুপাত, ওই যে CP/CV, হ্যাঁ, CP/CV হচ্ছে গামার মান দিয়ে দিছে 1.41। গ্যাসটা কি হবে? অবশ্যই মুখস্থ আছে, দ্বিপারমাণবিক হবে, তাই না? দ্বিপারমাণবিক, কারণ আমরা জানি যে গামার বিভিন্ন মানের জন্য গ্যাসের হচ্ছে গিয়ে আকৃতিটাও বিভিন্ন হয়, মানে আকার আকৃতি বিভিন্ন হয়। যেমন এক পরমাণু গ্যাসের জন্য হচ্ছে গিয়ে 1.66 গামার মানটা, দ্বিপারমাণবিক হচ্ছে 1.41, ত্রিপারমাণবিক হচ্ছে গিয়ে 1.33। ঠিক আছে, এক পারমাণবিক কারা, হিলিয়াম, নিয়ন, আর্গন। দ্বিপারমাণবিক হচ্ছে গিয়ে অক্সিজেন, নাইট্রোজেন, এক্সেট্রা। ত্রিপারমাণবিক হচ্ছে গিয়ে যাদের যে সমস্ত গ্যাসের মধ্যে মোট পরমাণু সংখ্যা হচ্ছে গিয়ে 3, এক মোলের মধ্যে আর কি, মানে সরি একটার মধ্যে আর কি, এক মোল না, একটা গ্যাসের মধ্যে যদি পরমাণু সংখ্যা 3টা হয়, যেমন একটা সালফার ডাইঅক্সাইড, এখানে পরমাণু মোট 3টা, একটা কার্বন ডাইঅক্সাইড, পরমাণু মোট 3টা। সো এরকম ক্ষেত্রে হচ্ছে গামার মানটা 1.33। সো পরীক্ষা কিন্তু এক্সাম্পল দিয়েও আসতে পারে যে অক্সিজেনের ক্ষেত্রে গামার মানটা কত এভাবে আসতে পারে, নাইট্রোজেনের ক্ষেত্রে কত হয়ে আসতে পারে। সো তোমাকে তখন বুঝতে হবে এটা কি এক পারমাণবিক গ্যাস নাকি দ্বিপারমাণবিক নাকি ত্রিপারমাণবিক গ্যাস। ওকে, সো কারেক্ট অ্যান্সার 26-এর খ। 27 নম্বর যাও, এনট্রপি সবচেয়ে কম থাকে কোন অবস্থায়। আচ্ছা, এনট্রপি মানে কি ভাইয়া? এনট্রপি মানে কিন্তু বিশৃঙ্খলার পরিমাপ। যেখানে দেখবা অনুপরমাণু যত বেশি উত্তেজিত, যত বেশি মুভমেন্ট করবে, যত বেশি নড়াচড়া করবে, সেখানে এনট্রপি তত বেশি। এখানে দেখো আমি তিনটা অবস্থা রাখছি পদার্থের, কঠিন, তরল, গ্যাসিয়াস বা বায়বীয়। সো বুঝতেই পারতেছো এখানে অণুগুলো খুব কাছাকাছি অবস্থান করতেছে, এখানে একটু দূরে, এখানে আরেকটু দূরে। তো তোমরা অবশ্যই জানো যে গ্যাসিয়াস অবস্থায় ছোটাছুটি অনেক বেশি হয়, প্লাজমা অবস্থায় আরো বেশি হবে। প্লাজমা হচ্ছে এর চেয়ে অত্যাধিক আয়নিত অবস্থা। ঠিক আছে, তরলে একটু কাছাকাছি থাকে, কঠিন একেবারে কাছাকাছি। সো একেবারে কম গতিশীল অবস্থায় থাকে হচ্ছে কঠিনে। সো এনট্রপি সবচেয়ে কম থাকে হচ্ছে কি কঠিন অবস্থায়। 27-এর ঘ হবে কারেক্ট আনসার। ওকে, 28 নম্বরে যাও, সমষ্ণ রেখা কোনটা? আচ্ছা, সমষ্ণ রেখা দ্বারা কি বোঝায়? দেখো, সমষ্ণ রেখা হচ্ছে গিয়ে সিস্টেমের তাপমাত্রায় কোনো পরিবর্তন ঘটবে না, মানে তাপমাত্রা কনস্ট্যান্ট থাকবে। এটা হচ্ছে গিয়ে বয়েলের সূত্র, তোমরা অবশ্যই পড়ছো যে বয়েলের সূত্রে ভি সমানুপাতিক সরি 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 পি সমানুপাতিক 1/v। যখন টি থাকবে ফিক্সড, তাপমাত্রা স্থির থাকলে প্রেসার হচ্ছে গিয়ে আয়তনের ব্যস্তানুপাতিক, তাই না? যে প্রেসার বাড়লে ভলিউম কমবে, ভলিউম কমলে প্রেসার বাড়বে, এরকম। সো এই ক্ষেত্রে গ্রাফ তুমি দেখতে পাচ্ছ, 4টা গ্রাফ আছে, অবশ্যই ক হবে। এখন ক আর গ নিয়ে কনফিউশন জাগতে পারে যে স্যার, ক নাম্বার দেখতে পাচ্ছি ভলিউম বাড়তেছে, প্রেসার কমতেছে, আবার গতেও দেখতে পাচ্ছি ভলিউম বাড়তেছে, প্রেসার কমতেছে, তাহলে কেন ক হবে কেন গ হবে না? সেটা হচ্ছে গিয়ে তুমি সম্পর্ক দেখবা। যদি দেখো, যদি দুজনের পাওয়ার 1 1 হয় সেক্ষেত্রে হবে সরলরৈখিক, আর যদি একজনের পাওয়ার 1 একজনের পাওয়ার -1 এরকম হয়, মানে পাওয়ার 1 1 না হইলে সেক্ষেত্রে সরলরৈখিক হবে না।
সো দেখো এখানে পি এর পাওয়ার হচ্ছে কি 1, আর এখানে ভি উপরে নিয়ে গেলে ভি এর পাওয়ার কিন্তু -1, সো পাওয়ার কিন্তু সেম না, এই জন্য হবে এটা বক্ররেখা। সো 28 ক হচ্ছে কারেক্ট আনসার, কারণ এক্ষেত্রে ভলিউম বাড়তেছে এবং প্রেশার কমতেছে। 29 নম্বরে যাও, এখানে বলছে 29 কোনটা সঠিক। প্রথমটার মধ্যে বলা হচ্ছে যে সিস্টেম পরিবেশের সাথে শুধু শক্তি বিনিময় করে, আচ্ছা এখানে বলা হচ্ছে বিচ্ছিন্ন সিস্টেমের সংজ্ঞা দিছে। দেখো আমি এখানে সিস্টেম লিখে রাখছি 29 নম্বর কোশ্চেনটাতে। এটা হচ্ছে মুক্ত বা ওপেন সিস্টেম, এটা অবশ্যই তোমরা মাথায় রাখবে ভালো করে, এমসিকিউতে আসতে পারে। এটা হচ্ছে কি বদ্ধ বা ক্লোজ সিস্টেম, এটা হচ্ছে কি বিচ্ছিন্ন বা আইসোলেটেড সিস্টেম। ওকে, সো ওপেন সিস্টেম কোনটা, যে সিস্টেম থেকে হচ্ছে পরিবেশের সাথে ভরের আদান প্রদান ঘটে এবং তাপের আদান প্রদান ঘটে, মানে এই তাপ শক্তি এই সিলিন্ডার বা এই পট বা পাত্র থেকে বাইরে বের হইতে পারে এবং ভিতরে প্রবেশ করতে পারে। আবার বাষ্প বা ভর মানে গ্যাসের ভরটা কিন্তু বাইরের সাথে যাতায়াত করতে পারে, তার মানে ভর এবং শক্তি দুইটারই স্থানান্তর ঘটতে পারে, সেটা হচ্ছে গিয়ে ওপেন বা মুক্ত সিস্টেম। আচ্ছা, আর বদ্ধ বা ক্লোজ সিস্টেম কোনটা, এখানে দেখো আমি উপরের মুখটা হচ্ছে গিয়ে আমি কোনোভাবে কর্ক বা কিছুর মাধ্যমে হচ্ছে ক্লোজ করে দিলাম বা আটকাই দিলাম, সেক্ষেত্রে কি হবে, তাপ শক্তিটা আদান প্রদান করতে পারবে, কিন্তু এই যে তুমি যে আটকাই দিলা এর ফলে কিন্তু ভরটা বের হতে পারতেছে না, গ্যাস কিন্তু বাইরে বের হতে পারতেছে না, তাপ শক্তি কোনোভাবে আদান প্রদান হচ্ছে আর কি। তোমরা কিন্তু অবশ্যই জানো যে একটা বস্তুর ভেতর থেকে কিন্তু তাপশক্তি বের হইতেই পারে, সেটা যদি একটা কাচের বোতলে রাখো কিংবা ধরো একটা তুমি প্লাস্টিকের বোতলে রাখলা, তো একটা হিট যদি একটা তাপ মানে তুমি অনেক উচ্চ তাপমাত্রায় উত্তপ্ত করো, তুমি নর্মালি রেখে দিবা, দেখবা ভেতর থেকে তাপশক্তি বের হয়ে যাচ্ছে। সো আস্তে আস্তে ক্রমাগত কিন্তু তাপশক্তি আদান প্রদানটা ঘটে, সেটা বদ্ধ অবস্থা রাখলেও, তাই না? আচ্ছা, এরপরে হচ্ছে বিচ্ছিন্ন বা আইসোলেটেড সিস্টেম। এখানে আমরা দেখলাম যে মুখটা আমি বন্ধ করে দিছি, তারপরেও কিন্তু তাপ শক্তির আদান প্রদান ঘটতেছে। এখন যদি আমি একটা কাজ করি, এই পট বা পাত্রর চারপাশ দিয়ে একটা তাপ নিরোধক বস্তু দিয়ে আটকায় দিই। তাপ নিরোধক মানে সেটা হচ্ছে তাপ অন্তরক বস্তু, মানে সেই বস্তুর মধ্য দিয়ে তাপের আদান প্রদান ঘটতে পারে না, মানে তাপ অপরিবাহী একটা বস্তু। ওকে, আমরা যেমন বিদ্যুৎ অপরিবাহী পড়ছি, বিদ্যুৎ চলাচল করতে পারে না, সেটা সেম ভাবে যেটা মধ্য দিয়ে তাপ ফ্লো করতে পারে না বা তাপ এক পাশ থেকে এক পাশে যেতে পারবে না, সেটা হচ্ছে গিয়ে তাপ নিরোধক বা তাপ অপরিবাহী বস্তু। ওকে, তাহলে কি হয়, এটা হচ্ছে আইসোলেটেড সিস্টেম সম্পূর্ণভাবে, বাইরে থেকে বা ভেতর থেকে তাপ শক্তির কোনো ধরনের আদান প্রদান পরিবেশের সাথে হবে না এবং ভরের কিন্তু আদান প্রদান হচ্ছে না। সেখানে বিচ্ছিন্ন শক্তির ক্ষেত্রে, বিচ্ছিন্ন অবস্থার ক্ষেত্রে কি হচ্ছে বলতো, ভর এবং শক্তি কোনোটারই স্থানান্তর ঘটতেছে না, বাট ওরা বলতেছে শুধু শক্তি বিনিময় করতে পারে, ভর বিনিময় করতে পারে না। এটা কিন্তু হচ্ছে বদ্ধ সিস্টেম, বাট ওরা এটা বিচ্ছিন্ন সিস্টেম বলে চালাই দিছে, সেটা কিন্তু ভুল দেয়া আছে, তাই না? তারপরে কোশ্চেন দেখো, কোনো নির্দিষ্ট পরিমাণ তাপ শক্তিকে সম্পূর্ণরূপে যান্ত্রিক শক্তিতে রূপান্তরে সক্ষম এমন যন্ত্র নির্মাণ সম্ভব নয়। অ্যাবসলিউটলি রাইট, কারণ তুমি যেই যন্ত্রই বানাও না কেন, যেই পরিমাণ তাপশক্তি দিবা তার কিছু পরিমাণ অবশ্যই ওই সিস্টেম বা যন্ত্রটার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে ব্যয় হবে এবং বাকি অংশ সে কাজে কনভার্ট করবে। পুরোপুরি কিন্তু ইনপুটে দেওয়া শক্তিটা 100% সে কাজে কনভার্ট করতে পারে না। সো 2 নম্বরটা কারেক্ট, 1 নম্বরটা ভুল আছে। 3 নম্বরটা দেখো, যারা একটু বুদ্ধিমান তারা এমসিকিউ গুলো এভাবে সলভ করে, যেহেতু এক ভুল আছে এবং প্রত্যেকটা জোড়া জোড়া আছে, তার মানে এক বাদে যেটা আছে ওটা হচ্ছে কারেক্ট আনসার। সো তারা 3 চেক করবে না, 2 আর 3 দাগাই দিবে, এটা অবশ্যই বুদ্ধিমানের একটা কাজ। তো তিনি দেখো কি বলছে, কোন সিস্টেমের শক্তি রূপান্তরের অক্ষমতাকে এন্ট্রপি বলে। আচ্ছা, কোন একটা সিস্টেমের শক্তি রূপান্তরের অক্ষমতা বলছে, মানে শক্তিকে মানে তাপ শক্তিকে কাজে কনভার্ট করতে পারতেছে না, কেন পারতেছে না, ওই সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাচ্ছে এই জন্য। আর ওই সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাইলেই তো এনট্রপি বৃদ্ধি পায়, তাই না? সো এটা বোঝাই যাচ্ছে যে কোনো একটা সিস্টেমের শক্তি রূপান্তরের যে অক্ষমতা, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি এনট্রপি। এই অক্ষমতাটার কারণেই সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায় বা অণু পরমাণু উত্তপ্ত হয়। ওকে, আচ্ছা তারপরে কোশ্চেন দেখো। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা বলা হচ্ছে একটা তাপ ইঞ্জিন সম্পর্কে কি কি বলা যায়। দেখো, এর দক্ষতা উৎস ও তাপ গ্রাহকের তাপমাত্রার উপর নির্ভর করে অবশ্যই, কারণ দক্ষতা বের করতে গেলে তো তাপ উৎস এবং তাপ গ্রাহকের দুজনের তাপমাত্রার প্রয়োজন হয়, এটা ইকুয়ালস টু 1 - T2/T1, তাই না? তারপরে এর দক্ষতা কখনো 100% হতে পারে না অবশ্যই, কারণ হচ্ছে গিয়ে যেই পরিমাণ ইনপুট নেওয়া হয় সেই পরিমাণ আউটপুটে কনভার্ট করতে পারে না, সিস্টেম লস হয়, তাই না? 3 নাম্বারটা হচ্ছে এটি শীতল উৎস থেকে তাপ উষ্ণ পরিবেশে স্থানান্তর করে, না না, এরকমটা কেন হবে? এটা হচ্ছে তাপ ইঞ্জিন হচ্ছে উষ্ণ পরিবেশ থেকে তাপ শক্তি গ্রহণ করে, উষ্ণ পরিবেশ থেকে তাপ শক্তি গ্রহণ করে এবং শীতল পরিবেশে তাপ শক্তি বর্জন করে। ওকে, সো 3 নাম্বারটা হচ্ছে কি ভুল আছে, কারেক্ট আনসার হচ্ছে গিয়ে 30-এর 1 ও 2, তার মানে 30-এর ক হচ্ছে গিয়ে কারেক্ট আনসার। ওকে,
আচ্ছা তারপরে 31 নাম্বার যাও, তাপগতীয় চলক কি? আচ্ছা তাপগতীয় চলক মানে ওই যে আমরা যে সমস্ত ফর্মুলা শিখছি সেগুলোর মধ্যে কোন কোন চলক ব্যবহার হয়? অবশ্যই ভি, টিপি, ভলিউম, টেম্পারেচার, প্রেসার। তাহলে তাপগতীয় চলক হচ্ছে এই তিনটা, ভলিউম, টেম্পারেচার, প্রেসার। আচ্ছা তো এখানে কি বলা হচ্ছে? ভলিউম আছে, প্রেসার আছে, বাট টেম্পারেচার না। এখানে বলছে অভ্যন্তরীণ শক্তি, না এটা তাপগতীয় চলক না, এটা বাদ যাবে। কারেক্ট আনসার হবে 1 ও 2, কারণ আমরা সূত্রের মধ্যে অভ্যন্তরীণ শক্তি নামে কিছু সরাসরি ইউজ করি না, ঠিক আছে। 32 নম্বরে যাও, রুদ্ধতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে কোনটা সঠিক? দেখো রুদ্ধতাপীয় পরিবর্তনের জন্য আমরা এরকম ফর্মুলা জানি যে রুদ্ধতাপীয় পরিবর্তন হয় যখন সিস্টেম বাইরে থেকে তাপশক্তি গ্রহণ বা বর্জন কোনোটাই করে না, যখন ডিকিউ ইকুয়ালস টু 0 হয় তখন। তখন পিভি, টিভি, টিপি তিনটা ফর্মুলা আছে, পিভি টু দি পাওয়ার গামা, টিভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 এবং টিপি টু দি পাওয়ার 1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা, এটা হচ্ছে কি কনস্ট্যান্ট হয়, ঠিক আছে। সো এখানে কি বলা হচ্ছে? পিভি গামা কারেক্ট, এই 2 নাম্বারটা ভুল আছে, টিভি তো গামা মাইনাস 1 হবে, আর টিপি, হ্যাঁ টিপি কারেক্ট, তার মানে 1 ও 3 হচ্ছে কারেক্ট আনসার। 1 ও 3, 32-এর 2, 32-এর খ হচ্ছে কারেক্ট আনসার, 31-এর ক হচ্ছে কারেক্ট আনসার। ওকে, তারপর 33 নম্বর কোশ্চেন, একটা পদার্থের তাপমাত্রিক ধর্ম, নাম শুনে বুঝতে পারতেছো, তাপমাত্রিক ধর্ম মানে যেটা তাপমাত্রার সাথে কোনোভাবে রিলেটেড, তাই না? সো এটা হচ্ছে কি এরকম যে তাপমাত্রার সাথে পরিবর্তিত হয়, একটা পদার্থের তাপমাত্রিক ধর্ম তাপমাত্রার সাথে পরিবর্তিত হয়, তাপমাত্রা কমাইলে বা উঠাইলে এর তাপমাত্রিক ধর্ম চেঞ্জ হয়, সেটা মুখস্থ রাখতে পারো, কাইন্ড অফ থিওরিতে পড়ছো এটা, সো এটা নিয়ে আমি কিছু বললাম না আর। 33-এর গ হবে কারেক্ট আনসার, তাপমাত্রার সাথে পরিবর্তিত হয়, 33-এর গ। 34 নাম্বার দেখো, 34 নাম্বার বলা হচ্ছে 4.58 মিলিমিটার পারদস্তম্ভ চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ, পানি, জলীয় বাষ্প তাপীয় সাম্যাবস্থায় থাকে তাকে পানির ত্রৈধবিন্দু বলে। আচ্ছা তো পানির ত্রৈধবিন্দুর উপর ভিত্তি করে বরফ বিন্দুর তাপমাত্রা কত? আচ্ছা আমরা অনেকেই মনে করি যে বরফ বিন্দু মানে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 273 কেলভিন, কিন্তু অ্যাকচুয়ালি এই মানটা হচ্ছে, যদি আমি পানির ত্রৈধবিন্দুর উপর ভিত্তি করে বলি, অ্যাকচুয়ালি এই মানটা হচ্ছে 273.15 কেলভিন। এটা কিন্তু 16 না, মানে 273.15, 16 না, 16 হচ্ছে গিয়ে তোমার 16 হচ্ছে গিয়ে পানির ত্রৈধবিন্দু, আর পানির ত্রৈধবিন্দুর উপর ডিপেন্ড করে আমি যদি বরফ বিন্দু বলি সেটা হচ্ছে 273.15। এটাকে আমরা মানে ম্যাথের সুবিধার্থে বা হিসাবের সুবিধার্থে 273 ধরে আমরা ম্যাথগুলা করি, বাট অ্যাকচুয়ালি এই মানটা হচ্ছে 273.15 কেলভিন, আর হচ্ছে ত্রৈধবিন্দু হচ্ছে 273.16। ওকে, তারপরে কোশ্চেন দেখো, তারপর একটা বলা হচ্ছে আচ্ছা স্টিম বিন্দুর তাপমাত্রা, স্টিম মানে বাষ্পবিন্দু, ঠিক আছে। সো এটা হচ্ছে আমরা 373 কেলভিন জানি, মানে 100 ডিগ্রি সেলসিয়াস, বাট অ্যাকচুয়ালি এই মানটা হচ্ছে 373.15 কেলভিন। ওকে, আমরা হিসাবের সুবিধার্থে 373 চিন্তা করি। সো আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো, সেটা হবে 373.15, মানে বাংলা ইংলিশ মিলাই ফেলতেছি, 373.15 কেলভিন। সো 35-এর খ হবে কারেক্ট আনসার, 35-এর খ, আর 34 হচ্ছে গিয়ে আমাদের হইল গ, ঠিক আছে। আচ্ছা তারপর দেখো 36 নম্বর কোশ্চেন, তাপগ্রাহকের তাপমাত্রা, উদ্দীপক একটা ইনফরমেশন দিয়ে দিছে, সে আলোকে আমাদের তাপগ্রাহকের তাপমাত্রা বের করতে বলা হচ্ছে। তো কোশ্চেনটা এরকম বলা হচ্ছে, একটা কার্নো ইঞ্জিন 600 কেলভিন তাপমাত্রার তাপ উৎস হতে 1200 জুল তাপ গ্রহণ করে এবং তাপগ্রাহকে 300 জুল তাপ বর্জন করে, তাহলে তাপগ্রাহকের তাপমাত্রা কত? ওই যে তাপগ্রাহকে বর্জন করলো 300 জুল, তো সেক্ষেত্রে সেই তাপগ্রাহকের তাপমাত্রাটা কত, ঠিক আছে। তো আমরা যেহেতু বলে দিচ্ছি এখানে কার্নো ইঞ্জিন, সো আমরা এই ফর্মুলা বা কনসেপ্ট বার করতে পারি যে কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে আমরা জানি যে তাপমাত্রার যে রেশিও তাপ উৎস তাপগ্রাহকের এবং তাপের যে রেশিও সেটা হচ্ছে কি ইকুয়াল হয়। তা আমাদের বের করতে বলছে তাপগ্রাহকের তাপমাত্রা, T2 কে আমরা তাপগ্রাহক চিন্তা করলাম, T1 হচ্ছে তাপ উৎসের তাপমাত্রা, সো T2 হয় এরকম একটা ফর্মুলা চলে আসে, T2 ইকুয়ালস টু T1 ইন্টু Q2 বাই Q1। মান বসাই দিচ্ছি জাস্ট, T1টা হচ্ছে 600 কেলভিন তাপ উৎসের তাপমাত্রা, Q2 হচ্ছে গিয়ে তাপ আধারে বর্জন করে, দেখো তাপগ্রাহকে বর্জন করে 300 জুল, আর তাপ উৎস থেকে গ্রহণ করে 1200 জুল, সো 1200 নিচে আর উপরে 300, তাহলে আসতেছে 150 কেলভিন T2। সো 36-এর ক হচ্ছে কারেক্ট আনসার। 37 দেখো, ইঞ্জিনের দক্ষতা বের করার ফর্মুলা তো আমরা অবশ্যই জানি, সেটা হচ্ছে গিয়ে 1 মাইনাস Q2 বাই Q1, এবং যেহেতু এটা কার্নো ইঞ্জিন সো এটাকে T2 বাই T1 দিয়েও করা যাবে, সেখানে আসতেছে 75%। 37-এর ঘ হচ্ছে কারেক্ট আনসার। ওকে, তারপর দেখো আমরা পরবর্তী কোশ্চেনগুলোতে শিফট করি। এই কোশ্চেনটা গ্রাফ থেকে দেয়া আছে, 38 নম্বর কোশ্চেন। দেখো এখানে ওয়াই অ্যাক্সিসে প্রেসার আর এক্স অ্যাক্সিসে ভলিউম, তাই না?
তো এই যে এবি রেখাটা এটা কিন্তু দেখে বুঝতেই পারতেছো এইটা একটু বেশি ঢালু, আর এসি রেখাটা কিন্তু একটু কম ঢালু, মানে এটার বক্রতা কম, এটা একটু খাড়া বেশি, তাই না? দেখো এসিটা কিন্তু এই পথে একটু খাড়া হয়ে নামছে, বাট এবি কিন্তু একটু ঢালু হয়ে নামছে। তার মানে এবি রেখাটা একটু বেশি ঢালু এবং এসি রেখাটা একটু কম ঢালু। তো আমরা জানি যে এখানে কিন্তু তাপমাত্রাটা স্থির, যদিও তাপমাত্রার ব্যাপারটা কিছু উল্লেখ করে নাই, সরি, তাপমাত্রার ব্যাপারটা স্থির থাকবে হচ্ছে কি সমষ্ণ প্রক্রিয়ার জন্য, ঠিক আছে? তাপমাত্রার ব্যাপারটা এখানে উল্লেখ করে নাই, তাপমাত্রার ব্যাপারটা স্থির থাকবে সমষ্ণ প্রক্রিয়ার জন্য। এখানে যে এবি প্রক্রিয়া প্রসেস, এই এবি প্রসেসে কিন্তু এখানে তাপমাত্রা স্থির থাকে। কি বললাম আমি? তাপমাত্রা স্থির থাকে। সো এটা হচ্ছে পি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এখন এটা কোশ্চেনটা পুরোপুরি ক্লিয়ার করে দেয় না, বাট তোমাকে বুঝে নিতে হবে যে যেহেতু এবি একটা লেখ, এসি একটা লেখ, এবং এবি লেখের চাইতে এসি লেখটা একটু বেশি খারাপ। সো এবি হচ্ছে গিয়ে সমষ্ণ প্রক্রিয়ার জন্য, এবং এসি লেখের জন্য হচ্ছে গিয়ে এটা হবে রুদ্রতাপীয় প্রসেসের জন্য। সো এটা হবে পিভি টু দি পাওয়ার গামা, পিভি টু দি পাওয়ার গামা। হ্যাঁ দেখো, রুদ্রতাপীয় প্রক্রিয়া আমরা জানি যে প্রেশার এবং ভলিউমের সম্পর্ক হচ্ছে পিভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। সো 38-এর খ হচ্ছে কারেক্ট আনসার, এবং 39-এর ঘ হচ্ছে কারেক্ট আনসার। তারপরে 40 নম্বরটা দেখো, বলছে দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে এসি লেখ এবি লেখ অপেক্ষা কত গুণ খাড়া। তার মানে বুঝতেই পারতেছো এসি লেখটা একটু বেশি খাড়া, এবি লেখটা একটু ঢালু আছে, তাই না? কত গুণ? তো দ্বিপরমাণু গ্যাসের জন্য গামার মানটা যা আমরা জানি, গামা গুণ খাড়া। আমরা জানি যে রুদ্রতাপীয় রুদ্রতাপীয় প্রক্রিয়ার লেখের ঢাল সমষ্ণ প্রক্রিয়ার চাইতে গামা গুণ খাড়া। কত গুণ খাড়া? গামা গুণ খাড়া। তো যেহেতু দ্বিপারমাণবিক গ্যাস বলছে, তাহলে দ্বিপারমাণবিকের জন্য গামার মানটা 1.41। সো 40-এর আনসার হচ্ছে খ। যদি বলতো এক পারমাণবিক গ্যাস, তখন এক পারমাণবিকের জন্য মানটা গামার মানটা বসতো। যদি বলতো ত্রিপারমাণবিক গ্যাস, তখন ত্রিপারমাণবিকের জন্য মানটা বসতো। আমরা কিন্তু জানি যে এক পারমাণবিকের জন্য মানটা কত, প্রথমেই পড়ে আসছি আমরা। এক পারমাণবিক বললে তখন মানটা হয়তো গিয়ে 1.66, আর 3 বললে হয়তো 1.33। সো যেহেতু দ্বিপারমাণবিক বলছে, সো গামা গুণ খাড়া হবে, গামার মানটা হচ্ছে কি 1.41, যেহেতু আমাদের এখানে দ্বিপারমাণবিক গ্যাসের কথা বলা হচ্ছে। আচ্ছা, তারপরে দেখো 41 নাম্বার কোশ্চেনটা কি বলা হচ্ছে। আচ্ছা, 41 নাম্বার কোয়েশ্চেনতে বলা হচ্ছে একটা তাপ ইঞ্জিন 3 to 7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 500 জুল তাপ গ্রহণ করে এবং হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ বর্জন করে। কিছু সময় পর তাপগ্রাহকের তাপমাত্রা 177 ডিগ্রি সেলসিয়াসে উন্নীত হয়। প্রথম স্টেপের জন্য আমাদের বলছে যে ইঞ্জিন কর্তৃক সম্পাদিত কাজের মানটা কত। আচ্ছা, এখানে দুইটা স্টেপে কথা বলা আছে উদ্দীপকটা আর কি। সো দেখো, আমরা জানি যে কাজের ফর্মুলা W ইকুয়ালস টু Q1 মাইনাস Q2, তাই না? এখানে Q1 হচ্ছে যে পরিমাণ তাপ শক্তি গ্রহণ করে সেটা, এবং Q2 হচ্ছে যে পরিমাণ তাপ শক্তি তাপ ইঞ্জিন বর্জন করে সেটা, এবং W হচ্ছে যে বাকি যে তাপ শক্তি যা কাজে কনভার্ট করে সেটা, মানে Q1 মাইনাস Q2। যেহেতু আমি Q2 এর মান জানি না, সো এই ক্ষেত্রে আমি সরাসরি W দিয়ে বের করতে পারতেছি না। আমরা জানি এটা ইকুয়ালস টু 1 মাইনাস T2 বাই T1, এই কনসেপ্ট দিয়ে আমরা এটা বের করে ফেলতে পারি। সো এটার মানটা হচ্ছে কি 0.5 আসলো। এখন আবার আমরা জানি যে এটা ইকুয়ালস টু ইনপুট, নিচে ইনপুট উপরে আউটপুট। ইনপুট হচ্ছে যে পরিমাণ শক্তি দেওয়া হয়েছে সেটা, এবং আউটপুট হচ্ছে যে পরিমাণ শক্তি কাজে কনভার্ট হলো সেটা। সো আর গ্রহণ করলে আসে W ইকুয়ালস টু এটা Q1। এটার মানটা 0.5 বুঝতেই পারতেছি, এবং Q1 এর মানটা হচ্ছে কি 500, যেহেতু ইনপুট দেওয়া হয়েছে 500, দেখো যে 500 জুল তাপ গ্রহণ করে, তাই না? সো এই ক্ষেত্রে আমাদের কাজের মানটা আসতেছে কি 250 জুল। আই থিঙ্ক বুঝতে পারছো খুব সহজে। সো 41-এর ঘ নাম্বারটা হচ্ছে কি কারেক্ট অ্যান্সার, 41-এর ঘ, ঠিক আছে? তারপরে দেখো 42 নাম্বার কোশ্চেন বলা হচ্ছে দুই অবস্থায় ইঞ্জিনের কর্মদক্ষতা কত। এই যে এখানে দুইটা অবস্থার কথা উল্লেখ করা হয়েছে। প্রথম স্টেপে হচ্ছে গিয়ে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ বর্জন করে, এবং দ্বিতীয় স্টেপে তাপগ্রাহকের তাপমাত্রা 117 ডিগ্রি সেলসিয়াসে উন্নীত হয়। হ্যাঁ, তো প্রথম স্টেপের জন্য তো আমরা এটা 1 বের করছি, কর্মদক্ষতা 0.5। দ্বিতীয় স্টেপের জন্য তাপ গ্রাহকের তাপমাত্রা চেঞ্জ হচ্ছে, এই জন্য আমি T2 প্রাইম লিখে রাখছি। T1 তো আগেরটাই ছিল 327 ডিগ্রি সেলসিয়াস, এটাকে কেলভিনে কনভার্ট করলাম। তারপরেরটা T2 প্রাইম হচ্ছে গিয়ে তাপ গ্রাহকের তাপমাত্রা পরিবর্তিত যেটা, সেটা 177 ডিগ্রি সেলসিয়াস, এটাকে আমরা কেলভিনে কনভার্ট করলাম। তারপরে পাইলাম হচ্ছে গিয়ে 0.25। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে এই অনুপাতটা বাই করতে গেলে সবার মনের মধ্যে একটা কনফিউশন জাগে যে এটা 1 কে এটা 2 দিয়ে ভাগ করবো নাকি এটা 2 কে এটা 1 দিয়ে ভাগ করবো। এক্ষেত্রে যেহেতু কোশ্চেনে কিছু উল্লেখ নাই, তাহলে তুমি যে কাজটা করবা, প্রথমে যার কথা উল্লেখ আছে তাকে হচ্ছে গিয়ে পরেরটা দিয়ে ভাগ করবা, প্রথমটাকে প্রথমে লিখবা। সো প্রথমে বলা হচ্ছে এটা, মানে প্রথমে এটা 1 এর ব্যাখ্যা দেওয়া আছে, মানে তথ্য দেওয়া আছে। সো এটা 1টা আমার আগে থাকবে, এটা 1 আগে, তারপর হচ্ছে কি এটা 2। তাহলে অনুপাতটা আসতেছে 2:1। সো 2:1 মানে 42-এর ঘ হচ্ছে কারেক্ট আনসার। ওকে, তারপর 43 দেখো, এখানে তিনটা অবস্থা দেখানো হয়েছে 43 নম্বরে, এ বি সি। এতে একটা বস্তুর তাপমাত্রা ছিল 20 ডিগ্রি সেলসিয়াস, তারপরে
কিছু পরিমাণ তাপশক্তি, যে ডি কিউ পরিমাণ তাপশক্তি অ্যাকসেপ্ট করার পর বা গ্রহণ করার পরে এটা তাপমাত্রা বেড়ে দাঁড়াইছে 80°C, এবং পরবর্তীতে এটা তাপমাত্রা কিন্তু 80°C আছে। আচ্ছা, এবার দেখো 80°C কি এমনি এমনি হয়েছে? না, এমনি এমনি হয় না, কিছু পরিমাণ তাপশক্তি গ্রহণ করছে, সেই মানটা দিয়ে দিচ্ছে 43 নম্বরে DQ 5 জুল। যদি তার গ্রহণকৃত তাপশক্তি 5 জুল হয়, তাহলে এ থেকে বিতে আসতে অন্তস্থ শক্তির পরিবর্তন কত? আচ্ছা দেখো, সে কাজ কতটুকু করছে, কাজের মানটাও দিয়ে দিচ্ছে। DW হচ্ছে 2 জুল দিয়ে দিচ্ছে, তাই না? তো আমরা জানি যে পরিমাণ তাপশক্তি প্রদান করা হয় তার কিছু অংশ অভ্যন্তর শক্তি বৃদ্ধি করে, বাকিটা কাজে কনভার্ট করে। সো যেহেতু DQ হচ্ছে গিয়ে 5 এবং DU বের করব, DW হচ্ছে গিয়ে 2, তাহলে DU আসতেছে গিয়ে 3 জুল। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। সো 43 গ হচ্ছে কারেক্ট আনসার, 43 গ। ওকে, এবার সর্বশেষ কোশ্চেনটা দেখো, এখানে বলা হচ্ছে যদি 3 অবস্থায় সিস্টেমটির অন্তস্থ শক্তি যথাক্রমে ইউএ, ইউবি, ইউসি হয়, 3টে স্টেপের জন্য 3টা শক্তির মান দিয়ে দিছে, তাহলে কোনটা সঠিক? যেহেতু বি এবং সিতে সিস্টেমের তাপমাত্রায় পরিবর্তন ঘটে নাই, তার মানে অভ্যন্তরীণ শক্তিরও পরিবর্তন ঘটবে না, কারণ তাপমাত্রায় পরিবর্তন না ঘটলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হয় না। সো এক্ষেত্রে ইউ বি আর ইউসির অন্তস্থ শক্তি সমান থাকবে। সো ইউবি আর ইউসি ইকুয়াল, এবং যেহেতু ইউ এ এর তাপমাত্রা কম আছে এগুলা থেকে, সো ইউ এর কিন্তু অন্তস্থ শক্তি কম হবে। সো ইউসি ইকুয়াল টু ইউবি হবে, এবং এই দুটা হচ্ছে ইউ এ থেকে বেশি হবে। সো 44 খ হচ্ছে কারেক্ট আনসার। আই থিঙ্ক তোমরা কোয়েশ্চেনগুলো খুব সহজে এবং পারফেক্টভাবে ক্যাচ করতে পারছো। যাদের কনসেপচুয়াল কোনো বিষয়ে ঝামেলা আছে বা বুঝতে পারো নাই, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবা। আর নেক্সট পার্টের জন্য ওয়েট করো। টিল দেন, গুড বাই।